অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী যারা এবার যারা পরীক্ষার্থী দেবে তাদের মৌলিক পরিসংখ্যান বিস্তার পরিমাপ খুব সম্ভবত চতুর্থ অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আজকে আমি লেকচার দেওয়ার চেষ্টা করব। দেখা যাক আমরা কি শিখি। পরিসংখ্যান অনেক দিন ধরে তোমাদেরকে বলেছিলাম যে মানে ক্লাস নিব, বাট সময় সুযোগ করে উঠতে পারি নাই। এখন সময় পেয়েছি, এই জন্য তোমাদের কথা মনে করে তোমাদের জন্য লেকচার দিচ্ছি। আর প্রাইভেটের কথা যারা বলছিলাম, আমি আসলে এই শর্ট টাইমের মধ্যে তোমাদের কোর্স শেষ করতে পারবো না। আমার পক্ষে সম্ভব না, অনেকে হয়তো করতে পারবে। যেটা বলেছি, আমি ভিডিও শুরুতে 2 মিনিট একটু কথা বলে নিচ্ছি, 2 মিনিট পর আমরা পড়া শুরু করব। তো অনেকে হয়তো করতে পারবে, অনেকে আসলে আগেকার যে ক্লাসগুলো থাকে সেগুলো রেকর্ড ক্লাস দিয়ে দেয়। যে তাহলে রেকর্ড ক্লাস, ধরো আমরা যদি সবগুলো ক্লাস রেকর্ড করা থাকে, আমি একদিনে তো তোমাদের 5টা লেকচারও দিতে পারি, তাই না? তো রেকর্ড ক্লাস দিয়ে দেয়, এজন্য কমপ্লিট করতে পারে। বাট আমি তো লাইভে ক্লাস নেই, সেকেন্ড ইয়ার আমার রানিং চলতেছে লাইভে। অনার্স সেকেন্ড ইয়ারে যারা পড়তেছে, আমি একদম সরাসরি লাইভে ক্লাস নেই। রেকর্ড ক্লাসও ওদের দেই, কিন্তু পরে দেই। কিন্তু প্রথমে আমি লাইভ ক্লাস নেই। তো লাইভ ক্লাসে তো ওরকম হয় না, মানে একদম সরাসরি প্রশ্ন করা, মানে সরাসরি যেমন অফলাইনে আমরা ক্লাস করি সেই ক্লাসে। আর অনার্স প্রথম বর্ষে যারা নিউ ফার্স্ট ইয়ার রয়েছে, এবার আছো যারা, তাদের ব্যাচ শুরু হবে, সেটা পরবর্তীতে শুরু হবে, আমি জানাবো। এখনও সবার ভর্তি ঠিকঠাক হয় নাই, তো ভর্তি না হলে অযথা আসলে ক্লাস শুরু করার কোনো মানেই হয় না। আচ্ছা, এখন দেখো, মৌলিক পরিসংখ্যানের আমরা প্রথমে পরিমিত ব্যবধান আমরা যেটা শিখবো, অধ্যায়ের নাম বিস্তার। একটা বিস্তার পরিমাপ। আচ্ছা, অধ্যায়ের নাম বিস্তার পরিমাপ, এবং এই বিস্তার পরিমাপের যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান। আচ্ছা, পরীক্ষার্থী যারা রয়েছে তাদের অনেক উপকারে আসবে। মৌলিক ব্যষ্টিক অর্থনীতি তোমাদের কমপ্লিট করে দেওয়া আছে, মোটামুটি কমপ্লিট, প্রায় সব প্রশ্নেই মোটামুটি কমপ্লিট করে দেওয়া আছে। তারপরে তোমাদের প্রশ্ন আসে মৌলিক গণিত। মৌলিক গণিতের কিন্তু ম্যাক্সিমাম লেকচারই রয়েছে, প্লেলিস্টে তোমরা চেক করলে দেখতে পারবা। মৌলিক পরিসংখ্যানে প্রথম কয়েকটা লেকচার রয়েছে ওখানে, এবং মৌলিক পরিসংখ্যানের বাকিগুলো দিচ্ছি। এবং মৌলিক গণিতের সবাই সূচক অবিচ্ছিন্নতা, দেখা যাক, আমি ওটার লেকচার নিয়ে আসার চেষ্টা করব, বাট কথা কিছুই দিতে পারতেছি না আমি তোমাদেরকে। আমি চেষ্টা করতেছি আমার মতো করে, তোমরা বাকি যে লেকচারগুলো রয়েছে সেগুলো তোমরা ফলো করতে পারো। এখন দেখো, তাহলে পরিমিত ব্যবধান নিয়ে আলোচনা করব। এটা ইংলিশে বলে স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এখন আসো, প্রথমে আমি 2টা বিষয় এখানে লিখবো, দেন সূত্র লিখবো, দেন আমরা বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। প্রথম যে বিষয়টা সেটা একটা অবিন্যস্ত, যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। অবিন্যস্ত, বা এখানে বলা হচ্ছে তোমার অবিচ্ছিন্ন, ঠিক আছে? অবিচ্ছিন্ন। আরেকটা বিষয় সেটা বিন্যস্ত বা বিচ্ছিন্ন। ভালো করে মনোযোগ দাও, আমাদের পড়া শুরু হলো এই মাত্র। আচ্ছা, বিষয়টা কি? একটা অবিচ্ছিন্ন, একটা অবিচ্ছিন্ন বা অবিন্যস্ত। আরেকটা বিষয় সেটা যে বিন্যস্ত বা বিচ্ছিন্ন। এই 2টা বিষয় আমাদের সবচেয়ে বেশি এখানে কাজে লাগবে। আচ্ছা, অবিন্যস্তটা কি? অবিন্যস্ততা পড়ার আগে বিন্যস্ততা কি সেটা দেখো। বিন্যস্ত মানে যখন দেখবা যে সারণীতে এইরকমভাবে সংখ্যা দেওয়া আছে, এইরকমভাবে, ওকে, রেঞ্জ আকারে 5 থেকে 10, 10 থেকে 15, এরকম রেঞ্জ আকারে যখন দেওয়া থাকবে, তখন সেটাকে তোমরা বিন্যস্ত অথবা বিচ্ছিন্ন বুঝবা। ঠিক আছে? কোনো কনফিউশন রাখার এখানে জায়গা নাই। যখন সারণীতে 5 থেকে 10, 10 থেকে 15 এইরকমভাবে সংখ্যা দেওয়া থাকবে, তখন সেটা বিন্যস্ত বা বিচ্ছিন্ন হবে। আর অবিন্যস্ত বা অবিচ্ছিন্ন কি? এরকম রেঞ্জ আকারে দেওয়া থাকবে না, 1, 2, 5, 10 এইরকমভাবে সংখ্যা দেওয়া থাকবে, এবং পাশে গণসংখ্যাও থাকতে পারে, সেটা পরবর্তী কাহিনী। গণসংখ্যা থাকলে থাকবে, না থাকলে না থাকবে, সেটা কাহিনী। কিন্তু যখন এরকম রেঞ্জ আকারে থাকবে, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 এরকম রেঞ্জ আকারে থাকবে, সেটা হবে আমাদের বিন্যস্ত বা বিচ্ছিন্ন। এবং যখন রেঞ্জ আকারে থাকবে না, সেটা হবে আমাদের অবিচ্ছিন্ন বা অবিন্যস্ত। কাহিনী শেষ। এই 2টা বিষয় মনে রাখবা। এখন আসো সূত্রের মধ্যে। অবিন্যস্ততে কয়েকটা সূত্র রয়েছে। সংক্ষেপে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেরিভেশনকে, আচ্ছা জাস্ট আ মিনিট, আচ্ছা, সংক্ষেপে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেরিভেশনকে যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা আমাদের SD অথবা এরকম সিগমা দ্বারা প্রকাশ করা হয়। যদি সিগমা অথবা SD দ্বারা আমাদের পরিমিত ব্যবধান প্রকাশ করা হয়, তাহলে এখানে কয়েকটা সূত্র রয়েছে। প্রথম 1 নম্বর সূত্র আমরা দেখব, অবিন্যস্তর। আচ্ছা, প্রথম সূত্র আমাদের, এটা √,
সামেশন এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এক্স ভাগ এন, তারপর হচ্ছে স্কোয়ার। এই প্রথম সূত্রতে শুধু সামেশন এক্সের উপর স্কোয়ার, আর পরের সূত্রতে এই পুরোটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। এখন অনেকে জিজ্ঞেস করবো ই এক্স কি এন এক্স, এগুলো আমরা সরাসরি অঙ্কের মধ্যে শিখবো। হ্যাঁ, এখানে শিখে মাথা গরম করার কোনো কারণ নাই। আচ্ছা, এখন 2 নম্বর সূত্র এটার, যদি গণসংখ্যা থাকে, গণসংখ্যা সূত্রগুলো আগে সুন্দর করে বুঝতে হবে, তারপরে না অঙ্ক। গণসংখ্যা নিবেশন, অর্থাৎ গণসংখ্যা নিবেশন বলতে বোঝাচ্ছি যে গণসংখ্যা নিবেশন বলতে কি বোঝায়, যেমন কোথায় দেখাবো, একটু এখানে সাইডে দেখাই। যেমন ধরো 1 2 3 4 এরকম করে সংখ্যা দেওয়া আছে এবং এগুলোর পাশে লেখা আছে কতজন গণসংখ্যা। মনে করো এখানে রয়েছে 7, এখানে 20, এখানে 15, এরকম করে গণসংখ্যা দেওয়া আছে। তখন সূত্রটা কি হবে আমরা অঙ্কের মধ্যে বিস্তারিত দেখব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, তখন সূত্রটা আমাদের হবে হচ্ছে গণসংখ্যা নিবেশন যদি থাকে তখন এসডি বা সিগমা বা পরিমিত ব্যবধান ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে সামেশন এফ এক্স তারপর স্কোয়ার ভাগ এন দেন মাইনাস ব্র্যাকেট সামেশন এফ এক্স তারপর হচ্ছে এন। আচ্ছা, এই এক্সের ব্র্যাকেট দিও না, শুধু এফ এক্স, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হোল স্কোয়ার। গেল, কাহিনী এখানে আমাদের শেষ। আচ্ছা, এরপরে দেখা যাক আমরা কি সূত্র নেই। আচ্ছা দেখো, এরপরে যেটা সেটা হচ্ছে আমরা 2টা সূত্র এখানে দেখেছি। 3 নম্বর সূত্র, আমরা সর্বমোট অবিন্যস্ত বা অবিচ্ছিন্নর পরিমিত ব্যবধান নির্ণয়ে 4টা সূত্র শিখবো। এখানে অবিন্যস্তর ক্ষেত্রে 4টা সূত্র দেখব। প্রথম সূত্র হচ্ছে এটা, দ্বিতীয় সূত্র এটা, যদি গণসংখ্যা নিবেদন দেওয়া থাকে। এই প্রত্যেকটা সূত্রের ব্যবহার ইন্ডিভিজুয়ালি শিখবো, সুতরাং ভয় এখনই পেও না। আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলে যে সংক্ষিপ্ত, যদি আমাদেরকে বলে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান, সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান, ওকে, সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান, ব্যবধান বানান ভুল হয়েছে, আচ্ছা ব্যবধান, এই কথাটা যদি আমাদেরকে বলে তখন আমাদের সূত্রটা হবে পরিমিত ব্যবধানের। লিখে নাও সবাই এখন, পরবর্তীতে হচ্ছে আমরা দেখা যাক বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এটা গেল। আচ্ছা, 4 নম্বর সূত্র আমাদের, 4 নম্বর সূত্র হচ্ছে যদি গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আমাদেরকে যদি বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে, ওকে, গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে ভয় পেও না। অনেকে বলবে এখানেও গণসংখ্যা নিবেশন, এখানেও গণসংখ্যা নিবেশন, এগুলো সব আমরা ইন্ডিভিজুয়ালি শিখবো, ভয় এখনই পাওয়ার কোনো দরকার নাই। জাস্ট সূত্রগুলো লিখে নেই আমরা, অঙ্কেতে আমরা এখনই চলে যাব। এটা এন, দেন সামেশন এফ ডি ভাগ এন, তারপর হচ্ছে স্কোয়ার গুণন সি। ঠিক আছে, এটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সংক্ষিপ্ত পদ্ধতিতে, এটাও সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান, এগুলো সব পরিমিত ব্যবধানের 4টা সূত্র। এখন আসো, এখন যদি আমাদের বিন্যস্ত যদি হয় তাহলে বিন্যস্তর যে সূত্রটা, এই সবগুলা সূত্রই হচ্ছে আমাদের বিন্যস্তর মধ্যে রয়েছে। এখন জাস্ট কম্পেয়ার করে দেব একটু। আমরা বিন্যস্তর আলাদা করে কোনো সূত্র এখানে শিখব না, বিন্যস্তর আলাদা করে কোনো সূত্র নেই, জাস্ট অঙ্কের ক্ষেত্রে আলাদা। অঙ্ক হয়তো অবিন্যস্তভাবে করতে বলতে পারে অথবা বিন্যস্ত, এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন এটা সূত্র, এটা আমাদের সূত্র হচ্ছে তোমাদের সূত্র, এই সূত্রের সাথে এখন আমরা অঙ্ক করব। আমরা একটা অঙ্ক নেই, হ্যাঁ, তারপরে আমি আসতেছি, অঙ্কটা লিখে নেই। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন নিই, নিচের উপাত্তগুলো হতে পরিমিত ব্যবধান। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে নিচের উপাত্তগুলো থেকে পরিমিত ব্যবধান। এখন নিচের উপাত্ত দিয়েছে 5 10 9 8 12 15। আচ্ছা, এখন প্রথমে যে বিষয়টা তোমাকে চিনতে হবে, এটা আমাদের প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। এখন আমরা এখান থেকে অ্যান্সার শুরু করব। তো প্রথমে তোমাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে এই যে জিনিসগুলো রয়েছে 5 10 9 5 8, আচ্ছা এটা অবিন্যস্ততে রয়েছে নাকি অবিন্যস্ত নাকি বিন্যস্ত এই দুইটার মধ্যে।
তো বিষয়টা হচ্ছে আমি বলেছি বিন্যস্ত তখনই হবে যখন রেঞ্জ আকারের সংখ্যা দেওয়া থাকবে 5 থেকে 10, 10 থেকে 15 এরকম রেঞ্জ আকারে দেওয়া থাকবে। এখানে কি রেঞ্জ আকারে রয়েছে? এখানে কিন্তু রেঞ্জ আকারে নাই। এখানে কেমন অবস্থায় রয়েছে? 1 2 3 4 স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যা। সুতরাং আমরা বলতে পারি যে এটা হচ্ছে অবিন্যস্ত পদ্ধতিতে রয়েছে। ফাইন, কাহিনী শেষ, প্রথম কাজ আমাদের শেষ। এখন আসো অবিন্যস্ত পদ্ধতিতে। এখন আমাদের 4টা সূত্র রয়েছে এখানে, 1টা 2টা 3টা 4টা সূত্রের মধ্যে আমি এখন কোনটা নিব? দ্যাটস দ্য পয়েন্ট। আমি এখন কোনটা নেব? এখন দেখো, দ্বিতীয় নম্বর যে সূত্রটা সেটা বলেছি গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে। যেমন এখানে জাস্ট সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর পাশে যদি গণসংখ্যা দেওয়া থাকতো, যেমন 5 ধরো সাথে গণসংখ্যা ধরো দেওয়া আছে 10, 10-এর সাথে গণসংখ্যা, যেমন ছক। আসলে তোমরা মনে বুঝতে পারছো না, দেখো এরকম করে আমরা লিখি না, এরকম এখানে থাকে হচ্ছে গণসংখ্যা আর এখানে থাকে হচ্ছে সংখ্যা, রাইট? তো ধরো আমাদের এখানে কি কি রয়েছে? 5, 10, 9, 3টা নিলাম, বাকিগুলো নিলাম না। 5, 10, 9 দেওয়া আছে, এই যে এখানে আমাদের 5, 10, 9 দেওয়া আছে। এবং যদি এগুলোর পাশে গণসংখ্যা আমাদের দেওয়া থাকতো তখন আমরা এই সূত্র 2 নম্বর সূত্র নিতাম, যদি গণসংখ্যা দেওয়া থাকতো, গণসংখ্যা। কিন্তু এখানে আমাদের যে মেইন অঙ্কটা সেটাতে কোনো গণসংখ্যা নাই, জাস্ট সংখ্যা রয়েছে, ঠিক আছে? কোনো গণসংখ্যা নেই, জাস্ট সংখ্যা রয়েছে। এরকম করে এগুলোর পাশে কোনো গণসংখ্যা দেওয়া নাই। সুতরাং আমাদের 2 নম্বর সূত্র মানে হবেই না, আমাদের এটা 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হইল না। আচ্ছা, 2 নম্বর সূত্র যখন ক্লোজ হয়ে গেল তখন 3, 4 থাকলো। 3 নম্বর সূত্র যদি বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে, আমাদের কি প্রশ্নে সংক্ষিপ্ত পদ্ধতি বলেছে? দেখো তো, নিচের উপাদ্যগুলো হতে পরিমিত ব্যবধান, না, সংক্ষিপ্ত পদ্ধতি বলা নাই। সুতরাং আমাদের 3 নম্বর সূত্রও হইল না। ফাইন, খুব ভালো। তারপর 4 নম্বর সূত্র কি হবে? 4 নম্বর সূত্র গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো এখানে তো গণসংখ্যা নিবেশন নাই, জাস্ট সংখ্যা রয়েছে। গণসংখ্যা নিবেশন মানে কি? এই সংখ্যাগুলোর পাশে যখন গণসংখ্যা থাকবে এবং যখন সংক্ষিপ্ত পদ্ধতি বলবে তখন এই সূত্র। তার মানে 2 নম্বর সূত্র আমাদের হইল না, 3 নম্বর সূত্র আমাদের হইল না, 4 নম্বর হলো না। তাহলে বাদ থাকে কি? আমাদের 1 নম্বর সূত্র। এই 1 নম্বর সূত্র আমরা এখানে প্রয়োগ করব। আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এই বাকি সূত্রগুলো কেন হলো না? এখানে গণসংখ্যা থাকতে হয় 2 নম্বর সূত্র প্রয়োগ করার জন্য। 3 নম্বর সূত্র প্রয়োগ করার জন্য তোমাকে এখানে সংক্ষিপ্ত পদ্ধতি এই কথা লেখা থাকতে হবে। 4 নম্বর সূত্র প্রয়োগ করার জন্য তোমার গণসংখ্যা থাকতে হবে। যেহেতু আমাদের প্রশ্নে কোনো গণসংখ্যা নেই, জাস্ট সংখ্যা দেওয়া আছে, সেই জন্য আমরা শুধুমাত্র এবং শুধুমাত্র 1 নম্বর সূত্র এখানে ইউজ করব। আচ্ছা, কোনো কাহিনী নেই। এখন আসো আমরা আমাদের সূত্রটা লিখে নিই। আমাদের সূত্র কি ছিল? মানে পরিমিত ব্যবধান ইকুয়াল টু, লিখে নাও, কি যেন সূত্র ছিল? সামেশন x1 ভাগ হচ্ছে n, দেন মাইনাস সামেশন x ভাগ n, দেন তারপরে হোল স্কয়ার, ঠিক আছে? এখন এগুলার একটু পরিচিত আমরা লিখে নিই, দেন অঙ্কটা করি। মানে অঙ্কই তো শুরু হয়েছে, তো এখানে লেখা যায় যে এখানে x ইকুয়াল টু, x মানে কি সেটা লেখো। x ইকুয়াল টু হচ্ছে প্রতিটি তথ্য মান, দেন আমাদের n মানে কি? এর মানে হচ্ছে আমাদের মোট তথ্য সংখ্যা মানে কয়টা সংখ্যা এখানে দেওয়া রয়েছে আমরা দেখবো অঙ্কের ভিতরে। আচ্ছা, এই সিগমা দ্বারা আমরা কি প্রকাশ করি? সিগমা দ্বারা প্রকাশ করি পরিমিত ব্যবধান। এগুলো আমরা একটু পরিচিত লিখে নিলাম। তোমরা যদি না চাও এগুলোর পরিচিত লেখার কোনো দরকার নেই। এখন আসো মেইন অঙ্কে আমরা কীভাবে করব? প্রথমে এই যে সংখ্যাগুলো একটা ছকের মাধ্যমে লিখে নিব। এই সংখ্যাগুলোকে আমরা কি ধরবো? x ধরবো। 5, 10 এই সংখ্যাগুলোকে আমরা x ধরবো, অর্থাৎ এগুলো হচ্ছে তথ্য। আমি লিখছি এখানে তথ্য মান, তাহলে লেখো তথ্য মান। এই সংখ্যাগুলোকে আমি x ধরেছি। তাহলে তথ্য মান আমাদের কয়টা রয়েছে? 1 2 3 4 5 6। তাহলে লেখো 1 2 3 4 5 6, একটা ঘর বেশি লাগবে। তাহলে কি রয়েছে? প্রথমে 5, তারপরে রয়েছে 10, তারপরে 9 8 12 15, 9 8 12 15, কাহিনী শেষ। এখন আসো অঙ্ক করার জন্য আমাদের এক্স স্কোয়ার দরকার হবে। তাই আমি ছকের পাশে এখানে একটা ঘরে এক্স স্কোয়ার লিখবো। এক্স স্কোয়ার মানে কি বোঝাচ্ছি? 5-এর উপর স্কোয়ার। ক্যালকুলেটারে যদি আমি দেখি 5 লিখলাম, দেন এক্স স্কোয়ার। তাহলে 5-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 25, অথবা 2টা 5 গুণন করে দিলেও 25 হয়, একই কাহিনী। তাহলে এখানে হবে 25। তারপরে কি? 10-এর উপর স্কোয়ার, তাহলে কত হয়? 100। তারপরে একই রকমভাবে তোমরা সবগুলো করবা 9-এর উপর স্কোয়ার, তার মানে কত? 81। একই রকমভাবে তারপরে হবে 64, তারপরে হবে তোমার হচ্ছে 144, তারপরে হবে 225। ফাইন, কাজ শেষ। এখন আসো, এখন এই যে এক্সগুলো তুমি নিয়েছো, এই সবগুলো এক্স যোগ করো। সবগুলো এক্স যোগ করলে কত হয়? যেমন ধরো 5 যোগ 10 যোগ 9 যোগ 8 যোগ 8-এর পরে কত? 12
যোগ আমাদের কত 15, তাহলে আসলো হচ্ছে 59 মানে 59। তাহলে লেখো সামেশন এক্স ইকুয়াল টু 59। সামেশন চিহ্নটা কেন ব্যবহার করলাম, এই সামেশন এক্স বলতে কি বোঝায় আমি আবার বলি একটু। যদি লেখা দেখো সামেশন আর এক্স, এই সামেশন বলতে বোঝায় যোগ, আর এক্সের সামনে সামেশন দেওয়া বলতে বোঝায় এখানে যতগুলো এক্স ছিল ততগুলো এক্সকে আমি যোগ করছি, ঠিক আছে। যদি লেখা থাকে সামেশন ওয়াই, সামেশন মানে হচ্ছে যোগ, আর ওয়াইয়ের সামনে সামেশন, তার মানে হচ্ছে এখানে যতগুলো ওয়াই রয়েছে সবগুলো ওয়াইকে আমি যোগ করছি, যোগ করার পরে সামেশন চিহ্ন দিয়েছি। যেমন এখানে আমি এক্সের সামনে সামেশন চিহ্ন দিয়েছি, এর মানে এটাই যে এখানে যতগুলো এক্স ছিল সবগুলো এক্স আমি এখানে কি করছি, যোগ করছি, যোগ করে 59 পেয়েছি। একই রকমভাবে আমি সামেশন এক্স স্কোয়ার বের করবো, সামেশন এক্স স্কোয়ার, তার মানে এখানে যতগুলো এক্স স্কোয়ার রয়েছে সবগুলোকে আমি যোগ করব। তোমরা যোগ করো, 25 যোগ 100 যোগ 81 যোগ 64 যোগ 144 যোগ 225, তার মানে হয়তো 639, ঠিক আছে, পেয়ে গেলাম। এখন আমরা আমাদের মেইন যে সূত্রটা রয়েছে এই সূত্রে এই মানগুলো বসাবো, মানগুলো বসাই। সিগমা ইকুয়াল টু, আমাদের সূত্রটা আবার লিখি, সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স স্কোয়ার। আচ্ছা, এই চিহ্নের নাম রুট ওভার, আমি বলতেই ভুলে গেছি। আচ্ছা, সামেশন এক্স ভাগ এন দেন হোল স্কোয়ার। এখন আসো মান আমরা বসাবো, রুট ওভার থাকলো সামেশন এক্স স্কোয়ার কত বেরোয়েছে 639 ভাগ এন মানে তথ্য সংখ্যা, এই তথ্য সংখ্যা এই এন মানে বোঝাচ্ছে যে এখানে কয়টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা রয়েছে, তার মানে এই এন মানে হচ্ছে 6, রাইট। দেন মাইনাস সামেশন এক্স, এখানে সামেশন শুধু এক্স বসাইতে হবে, এখানে এক্স স্কোয়ার আবার কেউ বলো না, এক্স স্কোয়ারের কাজ আলাদা, এখানে শুধু সামেশন এক্স কত 59, সামেশন এক্সের জায়গায় 59 বসাও। এন মানে কয়টা সংখ্যা, 1 2 3 4 5 6, যেটা আমরা আগেই গুনেছি 6, তার উপরে দাও স্কোয়ার। ফাইন, কাজ শেষ। এখন আসো রুট দিলা, এখন এগুলো তো ক্যালকুলেটারে সবার পারার কথা, যে 639 ভাগ হচ্ছে 6, তাহলে কত হয় 106.5 মাইনাস, তাহলে এটা কিভাবে করবা, 59 ভাগ হচ্ছে 6 ভাগ 6 দিয়ে কত পাইলা, এই সংখ্যাটা পাইলা 9.83, এটাকে স্কোয়ার দাও যেহেতু এটার উপর স্কোয়ার রয়েছে। আচ্ছা, আমি ভেঙে ভেঙে দেখাই, ভাগ দিয়ে পাইলাম 9.833, তার উপর স্কোয়ার। পরের লাইনটা দেখো, 106.5 মাইনাস এটার উপর স্কোয়ার দাও, তাহলে কত হয় 96.69। এখন কাজ করো, রুট দাও, 106 থেকে এটা বাদ দাও, 106.5 মাইনাস হচ্ছে 96.69, তাহলে কত আসলো 9.81। এখন রুট রয়েছে, তাহলে প্রথমে রুট দাও, রুট দেওয়ার পরে ব্র্যাকেট দেওয়ার পরে 9.81, দেন তাহলে কত আসে দেখো, আসছে আমাদের 3.13। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে এই যে নিচের উপাদ্যগুলো থেকে আমরা একটা পরিমিত ব্যবধানটা কিভাবে বের করতে হয়, আমরা আজকে পরিমিত ব্যবধান শিখেছি। অভিন্ন স্তর পরিমিত ব্যবধান, আমরা অভিন্ন স্তর পরিমিত ব্যবধান বের করতে পেরেছি, এই সূত্রতে কাজ করেছে। আচ্ছা, এর পরবর্তীতে খুব দ্রুতই তোমাদের জন্য লেকচার আসতেছে। আজকে যেহেতু সূত্রগুলো মুখস্থ করে নাও, আর অঙ্কটা তো দেখালাম, এরকম আরও অঙ্ক আসবে, এটা তো জাস্ট ট্রেলার ছিল, আরও অঙ্ক আসবে তোমাদের জন্য। পরিমিত ব্যবধানে কোনো সমস্যা থাকবে না, জাস্ট ধারাবাহিকভাবে যারা অপেক্ষায় ছিল তারা লেকচারগুলো দেখতে থাকো। আজকে আর তোমাদের বেশি কিছু শেখাচ্ছি না, অলরেডি 18 মিনিটের লেকচার হয়ে গেছে। বেশি বড় লেকচার দিলে আবার অনেকের সমস্যা, আমার সমস্যা হয় না বাট অনেকের সমস্যা হয়, এই জন্য আমি আসলে লেকচার 18 মিনিটের আর বেশি করতেছি না, আরও ভিডিও আসবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।